আজ আমরা ডিসকাস করব নন ভেরিসিয়াল আপার জিআই ব্লিডিং। তাহলে চলো শুরু করি। আপার জিআই ব্লিডিং ইজ দ্য মোস্ট কমন জিআই ইমার্জেন্সি। আমরা যদি আপার জিআই ব্লিডিং চিন্তা করি তাহলে ব্লিডিং ফ্রম ইসোফেগাস, স্টমাক অ্যান্ড ডিউডেনাম, এটাকে আমরা আপার জিআই ব্লিডিং বলি। আপার জিআই ব্লিডিং ইউজুয়ালি কীভাবে প্রেজেন্ট করে সেটাও আমরা বেসিক ক্লাসে ডিসকাস করেছি। ইউজুয়ালি প্রেজেন্টস উইথ হেমাটেমেসিস অ্যান্ড অর মেলেনা। কখনো কখনো অকাল্ট জিআই ব্লিডিং নিয়েও প্রেজেন্ট করতে পারে। তা আমরা আপার জিআই ব্লিডিংয়ের কমন কারণগুলোকে যদি ভাগ করার চেষ্টা করি, দুই ভাগে সহজে ভাগ করতে পারি। একটা হচ্ছে ভ্যারিক্স থেকে ব্লিডিং হয়, ইসোফেগাস অথবা স্টমাকের ভ্যারিক্স থেকে, ওটাকে আমরা বলি ভ্যারিসিয়াল ব্লিডিং। আর একটা গ্রুপ আছে ভ্যারিক্স ছাড়া অন্য কোনো কারণে ব্লিডিং হচ্ছে, সেটাকে আমরা বলতে পারি নন ভ্যারিসিয়াল ব্লিডিং। নন ভ্যারিসিয়াল ব্লিডিংটাই বেশি কমন ভ্যারিসিয়াল ব্লিডিংয়ের চেয়ে। এবং নন ভ্যারিসিয়াল ব্লিডিংয়ের মধ্যে মোস্ট কমন কারণ হচ্ছে পেপটিক আলসার ডিজিজ। এখানে মোটামুটি কারণগুলো দেখানো আছে যে আপার জিআই ব্লিডিং কী কী কারণে হয়। তার মধ্যে দেখো আলসার ডিজিজ একটা মোস্ট কমন কারণ, পেপটিক আলসার ডিজিজ। এছাড়াও তোমার হচ্ছে যদি ইরোশন হয়, গ্যাস্ট্রিক ইরোশন, ইসোফেগাসে ইরোশন, সেখান থেকে ব্লিডিং হতে পারে। যদি গ্যাস্ট্রোইসোফেজাল জাংশনে অথবা আপার এন্ড অফ স্টমাকে যদি ভ্যারিক্স ডেভেলপ করে, সেখান থেকে ব্লিডিং হতে পারে। এছাড়া ভাস্কুলার ম্যালফরমেশন ইন দিস টেরিটরি, ইসোফেগাস, স্টমাক অর ডিউডেনাম, সেখান থেকে ব্লিডিং হতে পারে। বেশ আনকমন একটা কারণ হচ্ছে ম্যালিগনেন্সি, 1 থেকে 2% পেশেন্টের ক্ষেত্রে এই ধরনের কারণ থেকে ব্লিডিং হতে পারে। এটা কার্সিনোমা স্টমাক হতে পারে, ইসোফেগাস হতে পারে, ডিউডেনামেও কার্সিনোমা হতে পারে। আর খুবই আনকমনলি ব্লিডিং হতে পারে হচ্ছে, এখানে দেখো ডিউডেনামের থার্ড পার্টের পিছনে অ্যাবডোমিনাল অ্যাওর্টা রয়েছে। যদি কোনো কারণে অ্যাবডোমিনাল অ্যাওর্টার সঙ্গে ডিউডেনামের কোনো ফিস্টুলা তৈরি হয়ে যায়, এটাকে আমরা অ্যাওর্টো ইন্টেস্টিনাল বা অ্যাওর্টো ডিউডেনাল ফিস্টুলা বলি, তাহলে সেখান থেকেও ম্যাসিভ ব্লিডিং নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসতে পারে। এছাড়াও আরও আনকমন অনেক কারণ আছে, যেগুলো আমরা বেসিক ক্লাসে অনেকটাই ডিসকাশন করেছি, আজকেও কিছুটা ডিসকাস করব। তো যখনই কোনো পেশেন্ট আমাদের কাছে জিআই ব্লিডিং নিয়ে আসে, তখন আমাদের বেসিক কিছু জিনিস মনে রাখতে হয় যে অন্যান্য রোগী যখন আমাদের কাছে আসে, তখন আমরা প্রথমে পেশেন্টের হিস্ট্রি নিয়ে এক্সামিনেশন করি, ইনভেস্টিগেশন করি, ডায়াগনোসিস এস্টাবলিশ করি, তারপরে চিকিৎসা শুরু করি। কিন্তু জিআই ব্লিডিং অ্যাকচুয়ালি ইজ এ মেডিকেল ইমার্জেন্সি। কাজেই এই যে তুমি হিস্ট্রি নিবা বা আমরা হিস্ট্রি নিব, এক্সামিনেশন করব, এগুলোর পাশাপাশি ইমিডিয়েট ম্যানেজমেন্ট শুরু করে দিতে হয়। ডেফিনেটলি আমরা দেখার চেষ্টা করি পেশেন্টের এয়ারওয়ে ক্লিয়ার আছে কিনা, তার ব্রিদিংটা কেমন, তার অক্সিজেন লাগলে ইমিডিয়েটলি অক্সিজেন দেয়া, ইভেন কখনো কখনো ইনটিউবেশনের প্রয়োজন হতে পারে। তার সার্কুলেটরি স্ট্যাটাস আমরা দেখি, তার হাইপোটেনশন আছে কিনা, ট্যাকিকার্ডিয়া আছে কিনা, পেশেন্ট শকে আছে কিনা, তাহলে ইমিডিয়েটলি আমরা একটা হোয়াইট বোর্ড ক্যানুলা করে বা কখনো কখনো 2টা ক্যানুলা করে আমরা আইসোটনিক ফ্লুইড, নর্মাল স্যালাইন বা ক্রিস্টালয়েডস, হার্টসম্যান, এগুলো ল্যাক্টোরাইড, এগুলো শুরু করতে পারি। যদি পেশেন্টের হিমোগ্লোবিন খুবই কম থাকে, আমরা ট্রান্সফিউশনের ব্যবস্থা করতে পারি। তো এগুলো আমরা বেসিক ক্লাসে অনেকটা আলোচনা করেছি। এছাড়া আমরা সুক্রাল ফেট, একটা আলসার কোটিং এজেন্ট, এটা আমরা ইমিডিয়েটলি শুরু করতে পারি। আর এই যে আমরা ব্রিফ হিস্ট্রি, শর্ট ক্লিনিক্যাল এক্সামিনেশন করলাম, এর মাধ্যমে আমরা মোটামুটি আইডিয়া করে ফেলতে পারি যেটা কি ভ্যারিসিয়াল ব্লিডিং নাকি নন ভ্যারিসিয়াল ব্লিডিং। কোনো পেশেন্টের লিভার ডিজিজের স্টিগমাটা, ক্রনিক লিভার ডিজিজের স্টিগমাটা আছে, অ্যাসাইটিস আছে, স্প্লিনোমেগালি আছে, এরকম থাকলে আমরা ধরে নিতে পারি যেটা ভ্যারিসিয়াল ব্লিডিং। তো যদি এই ধরনের পেশেন্টের আমরা ক্লিনিক্যালি ভ্যারিসিয়াল এবং নন ভ্যারিসিয়াল আলাদা করে ফেলতে পারি, তাহলে নন ভ্যারিসিয়ালদের ক্ষেত্রে আমরা হাই ডোজে প্রোটন পাম্প ইনহিবিটর ইনজেক্টেবল শুরু করতে পারি। আর যাদেরকে আমরা ভ্যারিসিয়াল মনে করব, ওদেরকে আমরা ইনজেক্টেবল সোমাটোস্ট্যাটিন বা তার অ্যানালগ আমরা শুরু করতে পারি। তো আজকের আমাদের ডিসকাশনের অংশ হচ্ছে নন ভ্যারিসিয়াল ব্লিডিং। পেপটিক আলসার ডিজিজ নিয়ে আমরা প্রথমে কথা বলি। এই যে নন ভ্যারিসিয়াল ব্লিডিং আসলে বা অ্যাজ এ হোল আপার জিআই ব্লিডিং, সবচেয়ে কমন কারণ হচ্ছে পেপটিক আলসার। প্রায় 40 থেকে 50% পেশেন্ট আমাদের কাছে যারা আপার জিআই ব্লিডিং নিয়ে আসে, তাদের আসলে পিছনের কারণটা হচ্ছে পেপটিক আলসার ডিজিজ। এদের আউটকাম কেমন? অনেক বেশি কমন ডিজিজ, মর্টালিটি অনেক বেশি হওয়ার কথা, কিন্তু দেখো ইন্টারেস্টিং হচ্ছে 80% পেশেন্ট কিন্তু সেলফ লিমিটেড। তুমি যদি চিকিৎসা নাও করো, তাহলেও দেখা যাবে একা একাই ব্লিডিং বন্ধ হয়ে যাবে। তবে বাকি 20% পেশেন্টের ব্লিডিং বন্ধ হয় না, কন্টিনিউ করে, অথবা যদিও বা বন্ধ হয়, এরা আবার ব্লিডিং হয়। দেখা যায় 72 ঘন্টার মধ্যে তাদের ব্লিডিংয়ের রিস্ক অনেক বেশি, রিব্লিডিং নিয়ে আসতে পারে। এবং এই যে মর্টালিটি, প্রায় ধরো যতগুলো রোগী ভর্তি হয়, প্রায় 10% পেশেন্ট যে মারা যাচ্ছে, এরা কিন্তু এই গ্রুপের, যারা কন্টিনিউ ব্লিডিং করে অথবা যাদের রিব্লিডিং হয়।
তো যখন একটা পেশেন্ট আমাদের কাছে আসে তাহলে এইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে কোন পেশেন্টটা মারা যেতে পারে, কোন পেশেন্টের রিব্লিডিং হতে পারে। তো এটা আমরা যদি প্রথমেই অ্যাসেস করে ফেলতে পারি তাহলে ওদেরকে আমরা যদি একটু ভিগোরাস ম্যানেজমেন্টে যাই তাহলে মর্টালিটি কমিয়ে ফেলতে পারি। এর জন্য তোমরা যখন পড়তে যাবা টেক্সট বই দেখবা যে অনেকগুলো স্কোরিং সিস্টেম আছে। এই স্কোরিংগুলোর উদ্দেশ্য হচ্ছে যে আমি পেশেন্টকে আইডেন্টিফাই করব যে কাদের রিব্লিডিংয়ের রিস্ক বেশি, কাদের মর্টালিটি বেশি। তো এটা করার জন্য স্কোরিং সিস্টেমগুলোকে মোটামুটি দুইটা গ্রুপে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রি এন্ডোস্কোপি, তার মানে এন্ডোস্কোপি ছাড়াই তুমি স্কোরিং করে ফেলবা। আরেকটা হচ্ছে এন্ডোস্কোপি করার পরে স্কোরিংটা করবা। তো এই স্কোরিংগুলো আসলে খুব বেশি আমাদের মনে রাখার দরকার নেই। এটা হচ্ছে আসলে কি কি গ্রস জিনিস দেখে স্কোরিং করা হয় সেই পয়েন্টগুলো যাতে আমাদের মাথায় থাকে সেগুলো জানার জন্য আসলে স্কোরিংগুলোর নাম বলা। তো এন্ডোস্কোপি করার আগে এই ধরনের স্কোরিং করা হয়, যেমন ব্ল্যাসফোর্ড স্কোরিং, রোকল স্কোর ক্লিনিক্যাল, এইম 65 স্কোর। আর এন্ডোস্কোপি করার পরে এন্ডোস্কোপি ফাইন্ডিং সহ যখন করা হয় তখন রোকল স্কোরকে বলা হয় কমপ্লিট রোকল স্কোর। এছাড়া আরও স্কোরিং সিস্টেম আছে, এগুলো আসলে খুব বেশি প্রয়োজন নেই। বেসিক্যালি আমরা কি দেখি? বেসিক্যালি দেখো, যদি আমরা ব্ল্যাসফোর্ড দেখি, দেখো এখানে একটা জিনিস দেখা হচ্ছে কোমরবিডিটি আছে কিনা। যে কোনো ডিজিজের যদি অন্য একটা কোমরবিড কন্ডিশন থাকে তাহলে ডেফিনেটলি আউটকাম খারাপ হয়। এবং কারো যদি লিভার ডিজিজ থাকে, স্পেশালি কার্ডিয়াক ফেইলিউর থাকে, তাহলে ওদের প্রগনোসিস খারাপ হয়। মেলেনা নিয়ে যদি প্রেজেন্ট করে, আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম যে মেলেনা হতে হলে কমপক্ষে 50 থেকে 100 ml ব্লাড দরকার। কাজেই যদি কারো হেমাটেমেসিস হয়, তার মানে ধরো একেবারেই খুব 5 ml ব্লাড স্টমাকে গেল, সেটা পেশেন্ট বমি করে বের করে দিল, পেশেন্ট আমাদের কাছে এসে বলতে পারে যে আমার হেমাটেমেসিস হচ্ছে। কিন্তু মেলেনা হতে হলে তার কমপক্ষে 50 to 100 ml বা তার চেয়ে বেশি ব্লাড দরকার। কাজে কোনো রোগী যদি মেলেনা নিয়ে আসে তাহলে ধরে নিতে হবে তার ব্লিডিং কিন্তু বেশি হয়েছে। আর এগুলো দেখো সিনকপ, সিস্টোলিক ব্লাড প্রেশার, পালস, এগুলো দেখার উদ্দেশ্য হচ্ছে ভলিউম স্ট্যাটাস, মানে তার কতখানি ব্লিডিং হয়েছে। একটা পেশেন্ট সিনকপে ছিল, বা তুমি দেখলা পেশেন্ট সিনকপে আছে বা বাড়িতে হয়েছিল, বা তুমি যখন এক্সামিনেশন করলা দেখলা যে তার ট্যাকিকার্ডিয়া আছে, ফিবল পালস, তার সিস্টোলিক ব্লাড প্রেশার 100-এর কম বা 90-এর কম, শকে আছে, তাহলে এগুলো দিয়ে আমরা অ্যাসেস করতে পারি তার হয়তো ম্যাসিভ ব্লিডিং হয়েছে। তাহলে খুব সহজে একটা পেশেন্টের কোমরবিডিটি আছে কিনা, তার মেলেনা ছিল কিনা, আর তার হচ্ছে ভলিউম স্ট্যাটাস কেমন এটা। আর ইনভেস্টিগেশনে আমরা হিমোগ্লোবিন দেখতে পারি। পেশেন্টের ম্যাসিভ ব্লিডিং হলে তার হিমোগ্লোবিন ফল করে যায়। তারপরে যখন জিআই ব্লিডিং হয়, ইন্টেস্টাইনের মধ্যে ব্লাড চলে যায়, সেই ব্লাডগুলো ভেঙে ইউরিয়া তৈরি হয়, সেই ইউরিয়াগুলো ব্লাডে তখন বেড়ে যায়। কারো যদি ব্লাড ইউরিয়া অনেক বেশি থাকে তাহলে ধরে নিতে হবে তার হয়তো এতটা অবভিয়াস ব্লিডিং হয়তো হয়নি, কিন্তু তার ইন্টেস্টাইনাল লুমেনের মধ্যে হয়তো অনেক ব্লাড রয়ে গেছে। কাজে এই সহজ কয়েকটা জিনিস দিয়ে আমরা অ্যাসেস করে ফেলতে পারি যে এরা আসলে একটি রিস্ক গ্রুপে আছে। অন্যান্য স্কোরগুলো দেখো এমনই, কিন্তু যেমন ধরো রোকল স্কোরে দেখা হয় কি একই কথা, এখানে কোএক্সিস্টিং ইলনেস আছে কিনা দেখা হয়, তার ভলিউম স্ট্যাটাস দেখা হয়, এক্সট্রা হচ্ছে পেশেন্টের বয়স দেখা হয়। স্বাভাবিকভাবেই যদি বয়স্ক পেশেন্ট হয় তাহলে তাদের প্রগনোসিস একটু খারাপ। আবার দেখো এইমস 65, এটাও একই জিনিস দেখা হচ্ছে। এখানে দেখো এ স্ট্যান্ডস ফর অ্যালবুমিন, আই স্ট্যান্ডস ফর আইএনআর। এই দুটো জিনিস দিয়ে কী বোঝা যাচ্ছে? কারো অ্যালবুমিন কম বা আইএনআর বেশি, তার মানে তার লিভার ডিজিজ আছে, তার মানে কোএক্সিস্টিং ইলনেস, অথবা ব্ল্যাসফোর্ড স্কোরে যেমন লিভার ডিজিজ দেখা গেলো সেটা। এরপরে দেখো অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস, তার মানে তার ভলিউম কম। তার ভলিউম কম থাকার কারণে ব্রেনে সাপ্লাই কম যাচ্ছে, পেশেন্টের একটু জিসিএস কম, একটু ডিসওরিয়েন্টেড অবস্থায় আছে। অথবা তুমি যদি ব্লাড প্রেশার দেখো তাহলে ব্লাড প্রেশার কম। আর 65 মানে বয়স বেশি। তার মানে এই সবগুলোর মধ্যে দেখো কয়েকটা জিনিস চলে আসছে। একটু বয়স্ক পেশেন্ট যাদের কোমরবিডিটি আছে, যাদের ধরো ভলিউমের স্ট্যাটাস কম, যাদের ধরো মেলেনা হয়েছে মানে একটু বেশি ব্লিডিং হয়েছে, আর হচ্ছে তার যদি কারো হিমোগ্লোবিন কম থাকে বা ইউরিয়া বেশি থাকে। এই কন্ডিশনগুলো আমরা যদি গ্রসলি মনে রাখি, কোন স্কোরিংয়ে কোনটা দিয়ে করা হয় এটা মনে রাখা খুব জরুরি না, কিন্তু এই পয়েন্টগুলো মনে রাখলে আমরা যখন পেশেন্ট আসবে আমরা এই পয়েন্টগুলো টাচ করে গেলে আমরা বুঝে ফেলতে পারবো যে এই পেশেন্টগুলো বেশি রিস্কি, এদের রিব্লিডিংয়ের চান্সও বেশি, এদের মর্টালিটিও বেশি। তো পেশেন্টকে আমরা যখন ইমিডিয়েটলি রিসাসিটেশন শুরু করব, পেশেন্টকে আমরা এবিসি রিসাসিটেট করে ফেলবো। করে ফেলে যখন দেখবো যে পেশেন্ট স্টেবল হয়ে গেছে তখন আমরা এন্ডোস্কোপিতে যাব। তো কখনো কখনো এমন হয় যে পেশেন্টের জিসিএস খারাপ, পেশেন্ট খুব বেশি স্টেবিলাইজ করা যাচ্ছে না, কন্টিনিউ হেমাটোমেসিস হয়েই যাচ্ছে, সেই রোগীকেও তো এন্ডোস্কোপি করতে হয়। আমরা গত ক্লাসে পড়েছি ইমার্জেন্ট এন্ডোস্কোপি বলা হয়। তো ওই ক্ষেত্রে অনেক সময় করা হয় প্রোফাইলেকটিক্যালি পেশেন্টকে একটা ইন্টুবেশন করে নিতে হয়, এন্ডোট্রাকিয়াল ইন্টুবেশন অ্যানেস্থেটিস্টের মাধ্যমে, অথবা এন্ডোস্কোপের বাইরে একটা প্লাস্টিকের ওভার টিউব দিয়ে নিতে হয়। তো এটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা চাচ্ছি যে তার রেসপিরেটরি অ্যাসপিরেশনের চান্সটা কমে আসুক। এন্ডোস্কোপি করার সময় খেয়াল রাখতে হয় যে
আমরা যখন এন্ডোস্কোপি করব এটা শুধু ডায়াগনস্টিক পারপাজে করব না, আমরা তখনই যদি সম্ভব হয় থেরাপিউটিক কাজটাও করে আসবো। এর জন্য থেরাপিউটিক এন্ডোস্কোপ ব্যবহার করতে পারলে ভালো। থেরাপিউটিক এন্ডোস্কোপ মানে ডায়াগনস্টিক এন্ডোস্কোপের মতোই, তবে এখানে ওয়ার্কিং চ্যানেলটা একটু ওয়াইড থাকে, যাতে একটু ওয়াইড ভ্যারাইটি অফ ইনস্ট্রুমেন্ট আমরা ব্যবহার করতে পারি। আরেকটা জিনিস তোমরা দেখে থাকবা, যখন আসলে এন্ডোস্কোপি করা হয় তখন এন্ডোস্কোপের সামনে কোনো ধরো ডার্ট যদি জমা হয়, ব্লাড বা অন্য যে কোনো ডার্টি পার্টিকেল জমা হলে সেগুলো ফ্ল্যাশ করা হয়। তো এটা অনেক সময় দেখা যায় বাইরে থেকে সিরিঞ্জ দিয়ে ফ্ল্যাশ করতে হয়, এগুলো আগের মডেলের। এখন যেগুলো আধুনিক মডেলের স্কোপ আসছে সেখানে আলাদা ওয়াটার জেট আছে, পায়ে একটা প্যাডেল থাকে, এটা প্রেস করলে অনেক বেশি ওয়াটার ফোর্স হয় এবং সামনেটা ক্লিয়ার করে ফেলে। তো এই ধরনের এন্ডোস্কোপ ব্যবহার করতে পারলে অ্যাটলিস্ট জিআই ব্লিডিংয়ের ক্ষেত্রে ভালো। আমরা যখন এন্ডোস্কোপি করব তখন আমরা দেখব যে লুমেনে ব্লাড আছে কিনা। যে আমরা দেখলাম হ্যাঁ ইসোফেগাসে ব্লাড, তাহলে এটা ধরে নিতে পারি যে ব্লিডিং হয়তো ইসোফেগাস থেকে। স্টমাকে ব্লাড, তাহলে ধরে নিতে পারি স্টমাকে ব্লিডিং হচ্ছে। অথবা দেখা যাচ্ছে যে ইসোফেগাস ক্লিয়ার, স্টমাক ক্লিয়ার, ব্লাডটা ডিউডেনামে, তাহলে আমরা গেস করতে পারি যে ব্লিডিং হয়তো ডিউডেনামে। এরকম সবসময় সঠিক হবে তাও না, তারপর একটা আইডিয়া করতে পারি। আর দেখার সময় হচ্ছে অনেক ধরো স্টমাকের ক্ষেত্রে, যেমন ধরো অনেক জায়গাতেই ব্লিডিং হয়ে আছে, কিছু কিছু জায়গাতে মিউকোসা ফ্রি, ওখানে কোনো ব্লাড নাই, তাহলে ফ্রি যে এরিয়াগুলো সেগুলো আমরা এক্সামিন করে ফেলবো যে ওখানে কোনো ব্লিডিংয়ের সোর্স আছে কিনা। এক্সামিন করা হয়ে গেলে তখন যে লিকুইড ব্লাডগুলো আছে ওগুলো আমরা ট্রাই করবো অ্যাসপিরেট করে ফেলার জন্য। অ্যাসপিরেট করে জায়গাটা ক্লিয়ার করে আমাদের টার্গেট কি, সোর্সটা খুঁজে বের করা, কোথা থেকে ব্লিডিং হচ্ছে। অনেক সময় অ্যাসপিরেট করা যাচ্ছে না, বের করা যাচ্ছে না, তখন পেশেন্টের আমরা কী করতে পারি, আমরা পেশেন্টের পজিশন চেঞ্জের মাধ্যমেও কিন্তু দেখতে পারি। যেমন পেশেন্ট নর্মালি আমরা লেফট ল্যাটারাল পজিশনে এন্ডোস্কোপি করি, আপার জিআইটি এন্ডোস্কোপি। আমরা যদি পেশেন্টটাকে সুপাইন করে দিই বা ধরো রাইট ল্যাটারাল পজিশনে করে দিই, একটু পজিশন চেঞ্জ করার সময় খেয়াল রাখতে হবে যে অ্যাসপিরেশন হয়ে যায় কিনা। অথবা পেশেন্টের মাথার দিকটা একটু উঁচু করে দিই, তাহলে স্টমাকের ব্লাডগুলো ফান্ডাস থেকে সরে গিয়ে পাইলোরাসের কাছে বা এন্ট্রামের কাছে চলে যাবে, তখন আমরা ফান্ডাস কার্ডিয়াক এন্ডগুলো ভালো দেখতে পাবো। যদি এন্ডোস্কোপি করার সময় কোনো ওয়ালে, মিউকোসাল ওয়ালে কোনো ব্লাড অথবা ক্লট লেগে থাকা দেখি আমরা, তাহলে সেটা ট্রেস করে সেটার অরিজিন পর্যন্ত খুঁজতে হয় যে ব্লাড বা ক্লটটা কোথা থেকে আসছে। কখনো কখনো এই সব প্রসিডিওর করার পরেও আসলে দেখা যাচ্ছে ভালো দেখা যায় না, তখন আমরা চাইলে একটু প্রোকাইনেটিক ড্রাগ ইউজ করতে পারি, যেমন ধরো মেটোক্লোপ্রামাইড, ডমপেরিডন, অথবা কখনো কখনো ইরাইথ্রোমাইসিন ইউজ করা হয়। তো এগুলো ইউজ করলে দেখা যায় যে গ্যাস্ট্রিক মোটিলিটি বাড়ে, তো অলরেডি ব্লিডিং হওয়া ব্লাডগুলো আসলে সরে যায়, তখন মিউকোসাটা ক্লিয়ার হয়ে যায়, ভীষণ ভালো হয়, আমরা সোর্স আইডেন্টিফাই করে ফেলতে পারি। কখনো কখনো এন্ডোস্কোপ বের করে নিয়ে এসে আলাদা করে আবার ল্যাভেজ দেওয়া হয়, একটা মোটা টাইপের ওরোগ্যাস্ট্রিক বা ন্যাজোগ্যাস্ট্রিক টিউব দিয়ে অ্যাসপিরেট করে ল্যাভেজ দিয়ে পরিষ্কার করে নর্মাল স্যালাইন দিয়ে, অথবা কখনো কখনো লিউকওয়ার্ম ওয়াটার দিয়েও দেওয়া যায়। তো পরিষ্কার করে তখনও কিন্তু আমরা এন্ডোস্কোপ আবার ঢুকাই দেখতে পারি যে আসলে দেখা যাচ্ছে কিনা। তো এত কিছু করার পরেও অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় না। যখন দেখা যায় না তখন আসলে তাদেরকে করতে হয় হচ্ছে ম্যানেজমেন্ট চালাতে হয়, রিসাসিটেশন কন্টিনিউ করতে হয়। পেশেন্ট আরেকটু স্টেবল হলে আমরা উইদিন নেক্সট 24 আওয়ার আমরা রিপিট এন্ডোস্কোপি করে দেখতে পারি। কখনো কখনো এমন হয় তুমি দেখলে যে ইসোফেগাস স্টমাকে কোনো ব্লিডিং সোর্স নাই, তার মানে ব্লিডিংটা হচ্ছে ডিউডেনাম থেকে হচ্ছে, কিন্তু ডিউডেনামে গিয়ে সোর্স খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা জানি যে আপার যে এন্ডোস্কোপ যেটা, সেটা একটা ফরওয়ার্ড ভিউইং স্কোপ, তার মানে তার এন্ডোস্কোপের টিপে ক্যামেরা থাকে, সে সামনে দেখতে পায়। তো ডিউডেনামে অ্যাম্পুলা থাকে, আমরা জানি অ্যাম্পুলাতে হচ্ছে তোমার কমন বাইল ডাক্ট এবং প্যানক্রিয়াটিক ডাক্ট মিলে ওখানে ওপেন করে। যদি বিলিয়ারি ট্রি থেকে ব্লিডিং হয় বা প্যানক্রিয়াটিক ট্রি থেকে ব্লিডিং হয়, তো এটাই যে ওয়াল দিয়ে ব্লিডিং অনেক সময়ই ফরওয়ার্ড ভিউইং স্কোপ দিয়ে ভালো দেখা যায় না। যদি এমন সন্দেহ হয় তখন আমরা চাইলে এন্ডোস্কোপটা চেঞ্জ করে একটা ল্যাটারাল ভিউইং ডিউডেনোস্কোপ নিতে পারি। ডিউডেনোস্কোপ দিয়ে তখন ডিউডেনামের ওয়াল এবং অ্যাম্পুলাটা অনেক ভালো দেখা যায়। তো এন্ডোস্কোপি করে আমরা ধরো ব্লিডিং হলে, যদি আমরা ব্লিডিংয়ের সোর্স পাই আলসার ডিজিজের ক্ষেত্রে, তখন আমরা কতগুলো জিনিস দেখার চেষ্টা করি। দেখো, এটা এন্ডোস্কোপিক রিস্ক অ্যাসেসমেন্টের মধ্যে একটা ক্লাসিফিকেশান সিস্টেম আছে, ফরেস্ট ক্লাসিফিকেশান। খুব জটিল না, আমরা একটু মনে রাখার চেষ্টা করতে পারি। অ্যাটলিস্ট যারা ধরো পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্টরা, তাদের জন্য হয়তো দরকার। এমবিবিএসদের এটা না জানলেও চলবে। যেমন ধরো এই প্রথম দুইটা ছবিতে দেখো অ্যাক্টিভ ব্লিডিং হচ্ছে, এখানে দেখো একটা স্পার্টিং, তার মানে একটা আর্টারিয়াল ব্লিডিং হচ্ছে, আর এখানে উজিং হচ্ছে, দেখো অনেক ব্লাড লেগে আছে, তার মানে চোয়ায় চোয়ায় ব্লাড আসছে। তো এই ধরনের অ্যাক্টিভ ব্লিডিং যাদের, তাদেরকে আসলে বলা হয় ফরেস্ট গ্রেড 1, তার অ্যাক্টিভ ব্লিডিং। যাদের আর্টারিয়াল ব্লিডিং তাদেরকে বলা হয় 1A, আর যাদের আর্টারিয়াল না, জাস্ট উজিং, মিউকোসাল উজিং, তাদেরকে বলা হয় 1B। আর একটা গ্রুপ দেখো যে এখানে একটা নিপল লাইক স্ট্রাকচার দেখা যাচ্ছে, এটা একটা ভেসেল, ব্লিডিং হচ্ছে না, এটাকে বলা হয় নন ব্লিডিং ভিজিবল ভেসেলস। আর একটা দেখো এখানে একটা ক্লট দেখা যাচ্ছে, একটা আলসারের মধ্যে ক্লট লেগে আছে, তার মানে অ্যাডহেরেন্ট ক্লট।
আরেকটা হচ্ছে খুব সুন্দর একটা আলসার দেখা যাচ্ছে, আলসারের মধ্যে একটা দেখো রেডিশ স্পট, একটা পিগমেন্টেড স্পট। তাহলে যদি কোনো পেশেন্টকে আমরা এরকম পাই যে নন ব্লিডিং ভিজিবল ভেসেলস বা অ্যাডহেরেন্ট ক্লট অথবা ফ্ল্যাট পিগমেন্টেড স্পট, এই তিনোটাকে বলা হয় এভিডেন্স অফ রিসেন্ট ব্লিডিং, তার মানে একটু আগে তার ব্লিডিং হয়েছে, এখন নাই। এদেরকে বলা হয় ফরেস্ট 2 গ্রেড 2। তো গ্রেড 2কে এটাকে বলা হয় 2A, এটাকে বলা হয় 2B, এটাকে বলা হয় 2C। আর আরেকটা হচ্ছে দেখো ব্লিডিং নাই, একেবারেই নাই, একদম একটা আলসার আছে, বেসটা খুবই ক্লিন, কোনো এখানে ফ্ল্যাট পিগমেন্টেড স্পট নাই, ক্লিন বেসড আলসার। তো ক্লিন বেসড আলসারকে বলা হয় ফরেস্ট গ্রেড 3। এই গ্রেডিংটা ইম্পর্টেন্ট। তাহলে অ্যাক্টিভ ব্লিডিং, এভিডেন্স অফ রিসেন্ট ব্লিডিং আর নো এভিডেন্স অফ রিসেন্ট ব্লিডিং, ক্লিন বেসড আলসার। ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই গ্রেড 1A, তারপর হচ্ছে এটার অতটা রিব্লিডিংয়ের রিস্ক খুব বেশি থাকে না, মানে মেজার খুব অল্প মেজার নিয়ে এটা বন্ধ করে ফেলা যায়। তারপর হচ্ছে 2A, 2B, এই তিনোটা মেইনলি, এই তিনোটার হচ্ছে রিব্লিডিংয়ের চান্স অনেক বেশি। তো এখানে ফরেস্ট ক্লাসিফিকেশনটা ডিসক্রাইব করা হয়েছে, যেটা তোমাদের অলরেডি বলে ফেলেছি আমি। আর এন্ডোস্কোপিক্যালি তাহলে আমরা ফরেস্ট দেখো, ফরেস্ট 1A, 2A বা 2B, ছবিটা আবার খেয়াল করো, তার মানে এইটা, এইটা আর হচ্ছে এইটা, তাহলে এদের হচ্ছে আসলে রিস্কি, এদের রিব্লিডিং হওয়ার চান্স অনেক বেশি। আর একটা হচ্ছে এন্ডোস্কোপিক্যালি আলসারের সাইডটাও ইম্পর্টেন্ট। সাইড মানে হচ্ছে যদি মনে করো গ্যাস্ট্রিক আলসার হয়, গ্যাস্ট্রিক আলসার স্টমাকের যে কোনো জায়গাতেই হতে পারে, তবে যেটা লেচার কার্ভেচারের উপরের দিকে, হায়ার লেচার কার্ভেচারে হয়, এদের রিব্লিডিংয়ের চান্স অনেক বেশি, কারণ এখানে আন্ডারলাইন লেফট গ্যাস্ট্রিক আর্টারি থাকে। অনুরূপভাবে ডিউরেনাল আলসার যদি ডিউরেনামের বাল্বের পোস্টেরিয়র ওয়ালে হয়, তাহলে সেখানে থেকেও রিব্লিডিংয়ের চান্স বেশি, এটাও একটা রিস্ক, কারণ ওখানে গ্যাস্ট্রোডিউরেনাল আর্টারি থাকে, আন্ডারলাইং আর্টারি। কাজে এন্ডোস্কোপিক্যালি আমরা ফরেস্ট গ্রেডিং দিয়ে বা সাইট অফ আলসার দিয়ে কিন্তু অ্যাসেস করতে পারি যে কাদের পরবর্তীতে ব্লিডিং হওয়ার ঝুঁকি বেশি। এই আমরা আগে যে তিনোটা বলে আসলাম, যাদের ঝুঁকিগুলো এখানে নিউমেরিক্যালি বলা, যাদের 1A, তার মানে অ্যাক্টিভ আর্টারিয়াল ব্লিডিং, ওদের রিব্লিডিংয়ের চান্স কিন্তু 90%। কিন্তু যদি আমরা এদেরকে এন্ডোস্কোপিক থেরাপি দিই, তাহলে এদের চান্স কিন্তু 30%-এ কমিয়ে নিয়ে আসা যায়। অনুরূপভাবে 2A যেটা নন ব্লিডিং ভিজিবল ভেসেল, ওদেরও রিব্লিডিংয়ের চান্স অনেক, 50%। এদেরকেও আমরা এন্ডোস্কোপিক ট্রিটমেন্ট দিলে 15%-এ নামিয়ে নিয়ে আসতে পারি। আর যাদের 2B, তার মানে অ্যাডহেরেন্ট ক্লট, ওদেরও রিব্লিডিংয়ের চান্স দেখো 30%-এর উপরে। ওদেরকে আমরা যদি এন্ডোস্কোপিক থেরাপি দিই, তাহলে 5%-এর নিচে নামিয়ে আসতে পারি। আর যাদের ক্লিন বেসড আলসার একেবারে গ্রেড 3 যেটা, ওদের আসলে রিব্লিডিংয়ের চান্স খুবই কম, 5%-এর চেয়েও কম। এবং অন্যান্য আরও যেটা দুটো রয়ে গেল, যে 1B অথবা 2C, তাদেরও রিব্লিডিংয়ের চান্স অনেক কম। কাজে এদেরকে এন্ডোস্কোপিক থেরাপি দেওয়া লাগবে সবসময় এমন না। 1B-তে অনেক সময় দিতে হয়, কিন্তু অন্যগুলোতে ওইভাবে দিতে হয় না। এন্ডোস্কোপিক ডায়াগনোসিস হয়ে গেল, এখন এন্ডোস্কোপিক থেরাপি কী দেওয়া যায় আমরা বেসিক ক্লাসে একটু আলোচনা করেছিলাম। আমরা এন্ডোস্কোপিক্যালি ইনজেকশন দিতে পারি, অ্যাড্রেনালিন ইনজেকশন দিতে পারি। আমরা থার্মাল মডালিটির মাধ্যমে ব্লিডিং বন্ধ করতে পারি। থার্মাল মডালিটিও আমরা আলোচনা করেছিলাম যে কন্ট্যাক্ট থার্মাল, যে থার্মাল প্রোবটা লাগিয়ে দিয়ে কোয়াগুলেশন করা, জাস্ট মাল্টিপোলার ইলেকট্রো কোয়াগুলেশন করা, অথবা নন কন্ট্যাক্ট আমরা টাচ না করে করতে পারি, আর্গন প্লাজমা কোয়াগুলেশন বা লেজার দিয়ে করতে পারি। এছাড়া আমরা ব্লিডিং এরিয়াতে যেগুলো ভেসেল আছে সেখানে আমরা ক্লিপ লাগাতে পারি, এন্ডোস্কোপিক ক্লিপিং, অথবা যেখানে উজিং হয় মেইনলি, যেমন ধরো ফরেস্ট 1B যেটা উজিং, সেখানে আমরা চাইলে হিমোস্প্রে, একটা পাউডার লাইক সাবস্টেন্স স্প্রে করে দিতে পারি মিউকাসের উপরে, যেটা স্প্রে করে দিলে ব্লিডিং কন্ট্রোল হয়ে যায়। এখানে দেখো কয়েকটা ব্লিডিং কন্ট্রোলের ছবি দেওয়া হচ্ছে। এখানে একটা খেয়াল করো যে এখানে একটা ক্লট লেগে আছে এবং উজিং হচ্ছে, ব্লিডিং হচ্ছে। তাহলে এখানে আমরা একটা ইনজেকশন, প্রথমে অ্যাড্রেনালিন ইনজেকশন দিতে পারি। সবসময় যে একটা মেথড ইউজ করা হয় এমন না, একাধিক মেথড, এন্ডোস্কোপিক মেথড ইউজ করলে রিব্লিডিংয়ের চান্স অনেক কমে যায়। তো ইনজেকশন প্রথমে দিয়ে তারপরে আমরা এখানে দেখো ইলেকট্রো কোয়াগুলেশন করছি, ইলেকট্রো কোয়াগুলেশন করে ব্লিডিং প্রায় বন্ধ করে নিয়ে আসা গেছে। তারপর দেখো এই সোর্সটা থেকে ব্লিডিং হচ্ছে বেশ, আর এখানে একটা সন্দেহজনক একটা ব্লিডিংয়ের জায়গা মনে হচ্ছে। তো যেখানে ব্লিডিং দেখা যাচ্ছে এখানে আমরা চাইলে একটা হিমোক্লিপ লাগিয়ে দিতে পারি, এন্ডোস্কোপিক ক্লিপিং, এবং এই জায়গাটাতে আমরা একটা ক্লিপ লাগিয়ে দিতে পারি, তাহলে দেখো পুরো হিমোস্ট্যাসিস হয়ে গেল। অনুভব এখানে দেখো একটা নন ব্লিডিং ভিজিবল ভেসেলস দেখা যাচ্ছে, এখান থেকে ব্লিডিং নাই, কিন্তু এর ব্লিডিংয়ের রিস্ক আছে, এদের ব্লিডিংয়ের রিস্ক 50%-এর উপরে। কাজে আমাদের এটাকে এন্ডোস্কোপিক ট্রিটমেন্ট দিতে হবে। তা আমরা এখানেও একটা ইনজেকশন থেরাপি প্রথমে দিয়ে নিলাম, তারপরে দেখো আমরা ইলেকট্রো কোয়াগুলেশন করছি। এখানে ইলেকট্রো কোয়াগুলেশন করায় যে আশেপাশে জায়গাগুলো সাদা হয়ে গেছে, তার মানে কোয়াগুলেশন হয়ে গেছে, ব্লিডিং কিন্তু আর নাই, তার নন ব্লিডিং ভিজিবল ভেসেলটা ক্লট হয়ে গেছে।
আর যেটা হচ্ছে অ্যাডহেরেন্ট ক্লট, এই অ্যাডহেরেন্ট ক্লটের ক্ষেত্রে কিছুটা দ্বিমত আছে। অনেকে অথর বলে যে অ্যাডহেরেন্ট ক্লটকে কিছু করার দরকার নেই, এদের ব্লিডিং রিস্ক অত বেশি না। আবার অ্যাজ এ হোল স্টাডি করে দেখা গেছে যে 30%-এর উপরে, আমরা একটু আগে দেখে আসলাম 33% ক্ষেত্রে অ্যাডহেরেন্ট ক্লট থেকেও ব্লিডিং হতে পারে। তো যদি সম্ভব হয় তাহলে আমরা যেটা করতে পারি, এটা একটা বড় ক্লট, তো এখানে আমরা প্রথমে অ্যাড্রেনাল ইনজেকশন দিচ্ছি, দিয়ে মোটামুটি একটা হিমোস্ট্যাসিস করে নিয়ে আমরা এই ক্লটটাকে ট্রিম করতে পারি, ক্লটটাকে কেটে ফেলতে পারি ছোটো ছোটো করে। তো এটা কাটার জন্য লুপ আছে, এটাকে বলে তোমার পলিপেক্টমি স্মিয়ার। পলিপ যখন কাটা হয় এটা দিয়ে কাটা হয়, এই মেটালিক লুপ, এই লুপটা দিয়ে ধরে ধরে ক্লটটাকে ট্রিম করা হয়। তো ট্রিম করে দেখো ক্লটটাকে সরিয়ে ফেলা হয়েছে, এখানে ক্লট নাই, এখন একটা ভিজিবল ভেসেলস আছে এখানে, নন ব্লিডিং ভিজিবল ভেসেল। তখন আমরা এখানে হিমোক্লিপ অ্যাপ্লাই করতে পারি, তাহলে তার রিব্লিডিংয়ের চান্সটা অনেক কমে যায়। এন্ডোস্কোপি করার পরে আর কি করতে পারি, আর হচ্ছে আমরা প্রথমেই বলেছিলাম যে প্রথমে ক্লিনিক্যালি যদি আমাদের মনে হয় আলসার ব্লিডিং, আমরা কিন্তু প্রোটন পাম্প ইনহিবিটর শুরু করতে পারি। তো এখানেও বলা হয় যেই গ্রুপটার রিব্লিডিংয়ের চান্স বেশি, ফরেস্ট 1A বা 2A 2B, এদের তো আমরা দেখে এলাম যে এদের রিব্লিডিংয়ের চান্স বেশি। এদেরকে যদি আমরা এন্ডোস্কোপিক ট্রিটমেন্টের পাশাপাশি হাই ডোজে ইন্ট্রাভেনাস পিপিআই দেই, তাহলে তাদের ব্লিডিংয়ের চান্স কিন্তু আমরা 5%-এর নিচে নামিয়ে নিয়ে আসতে পারি। হাই ডোজ মানে হচ্ছে আমরা প্রথমে 80 মিলিগ্রাম বোলাস দিই, তারপরে 8 মিলিগ্রাম পার আওয়ার কন্টিনিউয়াস ইনফিউশন ফর 72 আওয়ার্স। তো এটা দেওয়ার সহজ উপায় হলো, আমাদের দেশে যেগুলো ইনজেক্টেবল পিপিআই পাওয়া যায় সবই 40 মিলিগ্রামের ভায়াল, তো আমরা 2 ভায়াল স্ট্যাট দিয়ে দিতে পারি আইভি লোডিং ডোজ। এরপরে 8 মিলিগ্রাম পার আওয়ার ক্যালকুলেট করলে সারা দিনে প্রায় ধরো 200 মিলিগ্রামের মতো আসে, তাহলে ধরো 5টা ভায়াল, তা আমরা 1 লিটার নর্মাল স্যালাইনের মধ্যে 5টা ভায়াল দিয়ে 10 ড্রপ পার মিনিট যদি কন্টিনিউ করি, তাহলে এভাবে আমরা কিন্তু 8 মিলিগ্রাম পার আওয়ারে হাই ডোজ দিতে পারি। তো উদ্দেশ্য হচ্ছে আমাদের স্টমাকের মধ্যে একটা প্ল্যাটিলেট এগ্রিগেট করা, মানে ওখানে ক্লট তৈরি হওয়া, ক্লটটা স্ট্যাবিলাইজ হওয়ার জন্য আসলে একটু বেশি পিএইচ দরকার। পিএইচ যদি আমরা 6.5 বা 6.8-এর উপরে রাখতে পারি তাহলে ক্লটটা ভালো তৈরি হয়, কিন্তু যদি পিএইচ ফল করে যায় তাহলে সেটা সম্ভব না। এজন্য আসলে আমাদের হাই ডোজ কন্টিনিউ পিপি দিতে হয়। কিন্তু ফরেস্ট অন্যান্য ক্যাটাগরি যেগুলো, সেগুলোতে যেহেতু এই ব্লিডিংয়ের রিস্ক অনেক কম, সেখানে ইনজেক্টেবল পিপিআই হাই ডোজে না দিয়ে ওরাল পিপিআই দেওয়া যেতে পারে। কখনো কখনো এমন হয় যে আমরা এন্ডোস্কোপিক থেরাপি এবং প্রোটন পাম্প ইনহিবিটর ইন্টারভেনাস দিয়েও ব্লিডিংকে কন্ট্রোল করতে পারছি না। আবার পেশেন্ট ঠিক তার কোমরবিডিটির জন্য, সার্জারির জন্য অতটা ফিট না, তখন আমরা তাকে সোমাটোস্ট্যাটিন অথবা সোমাটোস্ট্যাটিন অ্যানালগ ইনজেক্টেবল ফর্মুলেশনে দিতে পারে। যদিও এটা মেইনলি পোর্টাল হাইপারটেনশনে দেওয়া হয়, কিন্তু এখানেও এটা কার্যকরী ভূমিকা রাখতে পারে। কারণ হচ্ছে এরা স্প্যালেঙ্কনিক ব্লাড ফ্লো কমায় নিয়ে আসে, এরা জিআই মোটিলিটি কমায়, এরা জিআইয়ের ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড পেপসিন সিক্রেশন কমায়, এছাড়া এদের কিছু মিউকোসাল সাইটোপ্রোটেক্টিভ ইফেক্টও আছে। কাজে আমরা প্রয়োজন হলে এগুলো কিন্তু পেপটিকালসার, ব্লিডিং পেপটিকালসারও ব্যবহার করতে পারি। অন্যান্য ড্রাগের ক্ষেত্রে যারা ধরো এনএসএআইডি ব্যবহার করছিল, তাহলে এনএসএআইডি তাদেরকে বন্ধ করে দিতে হবে। যদি তাদের সত্যি অ্যানালজেসিক দরকার হয় অন্য কোনো ডিজিজের জন্য, তাহলে আমরা অন্য অ্যানালজেসিক ইউজ করতে পারি, অ্যাসিটামিনোফেন অথবা ট্রামাডল ইউজ করতে পারি। কেউ যদি অ্যান্টিকোয়াগুলেন্ট খেয়ে থাকে তাহলে অ্যান্টিকোয়াগুলেন্ট অবশ্যই তখন বন্ধ করতে হবে, অ্যাসপিরিন ক্লোপিডগ্লু সবই বন্ধ করতে হবে। কিন্তু কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর যদি হাই হয়, যার জন্য সে অ্যাসপিরিন খাচ্ছিল, আমরা চাইলে 1 সপ্তাহ পরে এটা অ্যাসপিরিন বা ক্লোপিডগ্লু শুরু করতে পারি। আর অবশ্যই পেশেন্টের পেপটিকালসার ডিজিজ হলে হেলিকোব্যাক্টার পাইলোরি আছে কিনা টেস্ট করতে হবে, টেস্ট করে তাকে যদি পজিটিভ থাকে চিকিৎসা করতে হবে, না হলে রিকারেন্ট আলসার ব্লিডিংয়ের চান্স অনেক বেশি হবে। আর যদি গ্যাস্ট্রিক আলসার হয়, তা গ্যাস্ট্রিক আলসার থেকে ডেফিনেটলি বায়োপসি নিতে হবে, বায়োপসি নিয়ে কার্সিনোমা স্টমাক এক্সক্লুড করতে হবে। আমরা সেকেন্ড লুক এন্ডোস্কোপি করবো কিনা, যে আমরা এন্ডোস্কোপি হেমোস্ট্যাসিস করলাম এরপরে আমরা আবার করে দেখবো কিনা, আসলে সবার দেখার দরকার নেই। তবে আমরা যদি কারো রিব্লিডিং হয় তাহলে ডেফিনেটলি আমাদের সেকেন্ড লুক এন্ডোস্কোপি লাগবে। আর একটা হচ্ছে ইনিশিয়াল এন্ডোস্কোপিটা সাব অপটিমাল, তো ইনিশিয়াল এন্ডোস্কোপি ঠিক ক্লিয়ারলি দেখা যায়নি, অথবা আমি যে এন্ডোস্কোপিক্যালি হিমোস্ট্যাসিস করেছি সেটাও আসলে অতটা ভালো হিমোস্ট্যাসিস হয়নি, মনে হচ্ছে যে পুরোটা কন্ট্রোল করতে পারিনি, তাহলে সেই পেশেন্টগুলোকে আসলে সেকেন্ড লুক এন্ডোস্কোপি করে দেখতে হয়, প্রয়োজনে আবার থেরাপি দিতে হয়। আবার কোনো ক্ষেত্রে যদি আমরা শুধুমাত্র এন্ডোস্কোপিক মেথড হিসেবে ইনজেকশন অ্যাড্রেনালিন ইউজ করি, তো এদের অ্যাড্রেনালিন আসলে খুব বেশিক্ষণ কাজ করে না, এটা আবার যখন ওখান থেকে সার্কুলেশনে চলে যায় তখন আবার ভেসোডাইলেটেশন করে, ওখানে যে মিউকোসাল ইডেমা হয়ে কুশিং ইফেক্ট দেয় সেটাও চলে যায়। তো শুধুমাত্র যাদের অ্যাড্রেনালিন ইউজ করা হয়েছে
তাদেরও আসলে দেখা যায় 24 ঘন্টা পরে একটা রিলুক বা সেকেন্ড লুক এন্ডোস্কোপি করে দেখা যেতে পারে। তো যদি রিকারেন্ট ব্লিডিং হয়, তো রিকারেন্ট ব্লিডিং হলে আমরা আবার এন্ডোস্কোপিক্যালি চেষ্টা করব করার জন্য, হেমোস্ট্যাসিস করার জন্য। কিন্তু 2বার এন্ডোস্কোপিক ট্রিটমেন্ট দেওয়ার পরে আবারও যদি রিকারেন্ট ব্লিডিং হয়, তখন আর এন্ডোস্কোপি ট্রাই করতে হয় না। তখন আইদার উইল গো ফর সার্জারি অর উইল গো ফর এনজিওগ্রাফি, যদি সম্ভব হয়, যদি ফ্যাসিলিটি অ্যাভেলেবল হয়। সার্জারিটাই আসলে মেথড অফ চয়েস, কারণ এখানে সব জায়গাতে অ্যাভেলেবল। তবে যদি পেশেন্ট এমন হয় ওল্ডার এজ, তার কোমরবিডিটি খুবই বেশি, যেখানে সার্জারি করা যাচ্ছে না, তখন এনজিওগ্রাফি করে ব্লিডিং ভেসেল আইডেন্টিফাই করে এনজিওগ্রাফিক এম্বোলাইজেশন করে দেওয়া হয়। আর সার্জারি অবশ্যই আমরা যেটা বললাম ডেফিনেটলি চয়েস। তবে কখনো কখনো এমন হয় যে আমরা এই 2বার এন্ডোস্কোপিক্যালি বন্ধ করব, তারপরে ওয়েট করব সার্জারির জন্য, এমন নাও হতে পারে। প্রথম অবস্থাতেই পেশেন্টের খুবই সিভিয়ার ব্লিডিং হচ্ছে, খুবই সিভিয়ার ব্লিডিং, যেটা তুমি মেডিকেলি রিসাসিটেট করতেই পারছো না, তাকে কিন্তু ইমিডিয়েটলি সার্জারি করতে হয়। এবং এই অবস্থায় অনেক ক্ষেত্রে করা হয় যে এন্ডোস্কোপ নিয়ে যাওয়া হয় ওটিতে প্রয়োজনে সার্জারির সময় এন্ডোস্কোপি লাগলে ওই সময় এন্ডোস্কোপি করতে হয়, অন টেবিল এন্ডোস্কোপি করা লাগতে পারে। আবার মনে করো এন্ডোস্কোপি করে তুমি হিমোস্ট্যাসিস করতে গেছো, পেশেন্ট হয়তো হিমোডাইনামিক্যালি স্ট্যাবল করছো, কিন্তু এন্ডোস্কোপি করার সময় দেখলা যে তার ব্লিডিং আর্টারিটা এত বেশি বড়, ডায়ামিটার এত বেশি যে তুমি এন্ডোস্কোপিক্যালি ঠিকমতো বন্ধ করতে পারছো না, তখনও কিন্তু ইমিডিয়েট সার্জারিতে যেতে হতে পারে। সার্জারি ডিপেন্ড করবে আসলে ডায়াগনোসিসের উপরে। আলসার ব্লিডিংয়ে ডিউরাল আলসার সাধারণত আন্ডার রানিং করা হয়, মানে আলসারটাকে সেলাই করে দেওয়া হয়, তার নিচের আর্টারিটাকে সেলাইয়ের মধ্যে নিয়ে আসা হয়। পাইলোরোপ্লাস্টি করা লাগতে পারে কখনো কখনো। গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রেও আন্ডার রানিং করা যেতে পারে, তবে কখনো কখনো গ্যাস্ট্রিক আলসার রিসেকশন করতে হয়, লোকাল এক্সিশন করতে হয়, অথবা কখনো কখনো পার্শিয়াল গ্যাস্ট্রিকটমিও করতে হয়। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে বায়োপসি ইজ এ মাস্ট টু এক্সক্লুড কার্সিনোমা স্টমাক। আমরা আলসার হিল হলো কিনা ফলো আপ করবো কিনা, ডিউরাল আলসার আসলে ফলো আপ করা প্রয়োজন পড়ে না, কিন্তু যদি গ্যাস্ট্রিক আলসার হয় তাহলে অবশ্যই আমরা 6 to 10 উইকস অ্যাসিড সাপ্রেসেন্ট থেরাপি দেওয়ার পরে ফলো আপ করে দেখবো হিল হয়েছে কিনা। তো মোটামুটি এই হলো পেপটিক আলসার ব্লিডিং। এখন আমরা আদার নন ভেরিসেল ব্লিডিং সম্বন্ধে একটু ব্রিফ আলোচনা করি। ইসোফেগাসে ইরোশন, ইসোফ্যাজাইটিস হলেও সেখান থেকে ব্লিডিং হতে পারে। মোস্ট কমন ইসোফ্যাজাইটিসের কারণ হচ্ছে রিফ্লাক্স ডিজিজ। এছাড়া যদি ফাঙ্গাল বা ভাইরাল ইনফেকশন হয়, হারপিস বা সাইটোমেগালো ভাইরাস, সেগুলো দিয়ে ইনফেকশন হলেও ব্লিডিং হতে পারে। অথবা কখনো কখনো কিছু ড্রাগ আছে, যেমন ধরো ডক্সিসাইক্লিন, তারপরে অ্যালেন্ড্রোনেট বা বিসফসফোনেট গ্রুপের অন্যান্য ড্রাগ, পটাশিয়াম আয়রন প্রিপারেশন, এরা যদি অল্প পানি দিয়ে খাওয়া হয় তাহলে এরা ইসোফেগাসে স্টাক হয়ে সেখানে আলসার তৈরি করতে পারে, এটাকে পিল ইনডিউসড আলসার বলে। তো এগুলোর কারণে কিন্তু ব্লিডিং হতে পারে। ট্রিটমেন্ট মেইনলি মেডিকেল ট্রিটমেন্ট, জিআরডির জন্য পিপিআই দিব, এগুলোর জন্য আমরা অ্যান্টিফাঙ্গাল বা অ্যান্টিভাইরাল দিব। পিল ইনডিউসড মানে ওই ওষুধ বন্ধ করে দিলে আলসার হিল হয়ে যায়, তবে কখনো কখনো এন্ডোস্কোপিক ট্রিটমেন্ট লাগতে পারে। আরেকটা গ্রুপ হচ্ছে হসপিটালে যারা পেশেন্ট থাকে, একটু ক্রিটিক্যাল রোগী যারা থাকে, তাদের হসপিটালে ক্রিটিক্যাল পেশেন্টদের ক্ষেত্রেও আলসারেশন হয়ে ব্লিডিং হয়, আমরা কমনলি স্ট্রেস আলসার বলে থাকি। তো এই ধরনের হসপিটাল পেশেন্টদের কিন্তু শুধু স্ট্রেস আলসার বা SRMI, স্ট্রেস রিলেটেড মিউকোসাল ইনজুরি, এরকম না, দুই ধরনের আলসার হতে পারে। একটা হলো স্ট্রেস আলসার বা স্ট্রেস রিলেটেড মিউকোসাল ইনজুরি, এটা আসলে যেটা হয় মানে মেইনলি হয় স্টমাকে, এছাড়া ডিউডেনাম, ইসোফেগাস, রেকটামেও হতে পারে। এটা ডিফিউজ আলসারেশন করে, ডিফিউজ আলসারেশন, সুপারফিশিয়াল ইরোশন, এজন্য ডিফিউজ উজিং হয়। ডেফিনিট আলসার আসলে খুব বেশি পাওয়া যায় না। কাদের হয় মেইনলি হচ্ছে তোমার যাদের বেশি ক্রিটিক্যাল ইলনেস, যাদের কোয়াগুলোপ্যাথি আছে, বা ধরো সেপসিস, মাল্টি অর্গান ফেইলুর ডেভেলপ করে গেছে, যাদের ভেন্টিলেটরে রাখা হয়েছে স্পেশালি 48 আওয়ার্সের উপরে, অথবা কোনো কারণে হাই ডোজ স্টেরয়েড ব্যবহার করা হচ্ছে, ওদের এগুলো বেশি হয়। তো এদের প্রিভেন্ট করার জন্য আমরা এই ক্রিটিক্যাল রোগীদেরকে ক্ষেত্রে হসপিটালে ভর্তি অবস্থায় আমরা H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, প্রোটন পাম্প ইনহিবিটর অথবা সুক্রালফেট ইউজ করতে পারি। তার যে প্রাইমারি কন্ডিশন, এগুলো যখন ভালো হয়ে যায় তখন এই ব্লিডিংগুলো ইউজুয়ালি বন্ধ হয়ে যায়। এন্ডোস্কোপি করে এটা বন্ধ করা কঠিন, কারণ যেহেতু এটা ডেফিনিট কোনো ফোকাস থেকে হয় না, অ্যাজ এ হোল পুরা মিউকোসা ব্লিড করে, এই জন্য আসলে মানে এন্ডোস্কোপিক থেরাপি এখানে খুব বেশি ফিজিবল না। কিন্তু স্ট্রেস রোগীদের আরেকটা আলসার হয়, সেটাকে আমরা বলতে পারি যে ইনপেশেন্ট আলসার। তো এটা কিন্তু অনেকটা ক্রনিক আলসারের মতো, একটা লার্জ আলসার হয়, বড় আলসার। তো এগুলো যেহেতু পেশেন্টের এমনিতে একটা ক্রনিক ডিজিজ আছে, কাজে এদের আলসারের হিলিং রেটটা খুব স্লো, রিব্লিডিংয়ের চান্স খুব বেশি, এদেরকে আমরা এন্ডোস্কোপিক্যালি হিমোস্ট্যাসিস করতে পারি। টুলাফয়েস লেশন, এটা দেখো, এটা হচ্ছে সাবমিউকোসাল ডাইলেটেড আর্টারিওল। এখানে দেখো যে এটা হচ্ছে স্টমাকের কার্ডিয়াক এন্ডে দেখো এখানে সাবমিউকোসাল একটা পিঙ্কিশ এরিয়া দেখা যাচ্ছে, ওভারলাইং মিউকোসা কিন্তু ইনট্যাক্ট।
এখানে দেখো, তারপরে এখানে একটা ডাইলেটেড এরিয়া দেখা যাচ্ছে, এখানে একটা ডাইলেটেড সাবমিউকোসাল আর্টারিওল দেখা যাচ্ছে। এই লেশনগুলোকে বলা হয় ডুলাফয়েজ লেশন। তো এই লেশনগুলো থেকে কিন্তু স্টমাকে অনেক সময় ম্যাসিভ ব্লিডিং হয়। এটার ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এটার উপরে আলসার থাকে না। কাজেই তুমি যদি যখন ব্লিডিং হচ্ছে ওই সময়ে এন্ডোস্কোপি না করে অন্যান্য সময় এন্ডোস্কোপি করো, তাহলে আসলে দেখা যায় এটা মানে ঠিক মিস করে যেতে পারে এন্ডোস্কোপিস্ট। কারণ যেহেতু আলসার নাই, শুধু একটা সাবমিউকোসাল ভেসেল ভালো করে যদি খেয়াল না করে কেউ, তাহলে মিস করে যেতে পারে। তো এটা সাধারণত গ্যাস্ট্রিক ফান্ডাসে হয়, অথবা গ্যাস্ট্রোএসোফেজিয়াল জাংশন থেকে 6 সেন্টিমিটারের মধ্যে হয়, অথবা এটা স্টমাকের বাইরেও হতে পারে, ডিউডেনাম, স্মল ইন্টেস্টাইন, কোলন, অন্য জায়গায় হতে পারে। এক্সাক্ট কারণ জানা যায়নি, তবে এটা দেখা যায় যে ওখানকার আর্টারিওল, সেই আর্টারিওলের ওয়াল যদি কোনো কারণে থিন হয়ে যায়, ওখানে অ্যানিউরিজম তৈরি হয়, সেখান থেকে হতে পারে। অথবা আর্টারিওলের ওভারলাইং যে মিউকোসা, ইন্টেস্টাইন মিউকোসা, সেই মিউকোসা কোনো কারণে অ্যাট্রফি হয়ে গিয়েছে, তাহলে সেখানে হতে পারে। তো যখন একটা পেশেন্ট ম্যাসিভ জিআই ব্লিডিং নিয়ে আমাদের কাছে আসে, আমরা যদি ক্লিনিক্যালি মনে করি যে স্টমাক ইজ দ্য অরিজিন, এন্ডোস্কোপি করে কোনো কিছু পাওয়া যাচ্ছে না, তখন কিন্তু আমাদের এই ডুলাফয়েজ লেশনটাকে চিন্তা করতে হবে, এবং গ্যাস্ট্রিক ফান্ডাস, কার্ডিয়াকেন খুব ভালো করে দেখতে হবে যে ওখানে আমি কোনো নন ব্লিডিং ভিজিবল ভেসেল দেখতে পাচ্ছি কিনা, কোনো অ্যাডারেন্ট ক্লট দেখতে পাচ্ছি কিনা, তাহলে তখন মনে করতে হবে যে এটা ডুলাফয়েজ লেশন থেকে ব্লিডিং হচ্ছে। কখনো কখনো এন্ডোস্কোপিক আলট্রাসাউন্ড দিয়েও এটা আইডেন্টিফাই করা সম্ভব হয়। চিকিৎসা হচ্ছে এটা এন্ডোস্কোপিক মডালিটি সব ইউজ করতে পারো, ইনজেকশন, থার্মাল বা ক্লিপ। এখানে এক্সট্রা হচ্ছে যে এটা ব্যান্ড লাইগেশন করা যেতে পারে, মানে ইসোফেজিয়াল ভেরিক্সে যেমন ডাইলেটেড ভেসেলের মধ্যে একটা রাবার ব্যান্ড লাগিয়ে দেওয়া হয়, এখানেও এই ডাইলেটেড ভেসেলের মধ্যে রাবার ব্যান্ড লাগিয়ে দেওয়া যেতে পারে। আর একটা কমন কারণ হচ্ছে মেলোরি ওয়েস্টিয়ার। এটা সাধারণত এক্সেসিভ ভমিটিং থেকে হয়, অ্যালকোহলিকদের বা অন্য কারণে যদি কোনো এক্সেসিভ ভমিটিং থাকে, ইমেসিস গ্রাভিডারাম বা ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট, বা কোনো কারণে ধরো কলোনোস্কোপি করবা, পার্গেটিভস খাওয়াই হচ্ছে অনেক, তখন সেটার জন্য ভমিটিং হতে পারে। তো এক্সেসিভ ভমিটিংয়ের ক্ষেত্রে মানে প্রথম দিকে নন ব্লাডি ভমিটিং হয়, তো বমি করতে করতে পেশেন্টের গ্যাস্ট্রোএসোফেজিয়াল জাংশনে টিয়ার হয়ে যায়, একটা ক্লিন কাট টিয়ার হয়ে যায় জি জাংশনে, তো তখন সেটাকে বলে ম্যালোরি ওয়েস্ট। ইউজুয়ালি একটা হয়, কখনো কখনো মাল্টিপলও হতে পারে। এটা অনেক সময় হায়াটাস হার্নিয়ার সাথেও থাকতে পারে, এখানে যেমন হায়াটাস হার্নিয়া আছে, কখনো কখনো হায়াটাস হার্নিয়া ছাড়াও হতে পারে। মানে যদি হায়াটাস হার্নিয়া থাকে, তাহলে একটা জিনিস, হায়াটাস হার্নিয়া মানে হচ্ছে দেখো এটা হলো গ্যাস্ট্রোএসোফেজিয়াল জাংশন, এই যে পিঙ্ক মিউকোসা এটা স্টমাকের মিউকোসা, আর এটা হচ্ছে পেল মিউকোসা এটা ইসোফেগাসে, তাহলে এটা জাংশন। তো যেখানে জি জাংশন, এখানেই স্ফিংটার থাকে, এবং বাইরে ডায়াফ্রামেটিক ক্রুরা কিন্তু এই লেভেলেই থাকে। কিন্তু এই পেশেন্টের দেখো নিচের দিকে আর একটা স্ট্রিকচার মনে হচ্ছে, তার মানে পেশেন্টের ডায়াফ্রামেটিক ক্রুরাটা নিচে চলে গেছে, তার মানে স্টমাকটা বের হয়ে চলে আসছে উপরে, তার মানে হার্নিয়েশন হয়েছে। তো এরকম যদি কখনো কারো হায়াটাল হার্নিয়া থাকে, তাহলে এটা হায়াটাল হার্নিয়ার প্রক্সিমাল যে বর্ডার, প্রক্সিমাল মার্জিনের সঙ্গে এই আলসারটা থাকে, মানে জি জাংশন যেখানে, গ্যাস্ট্রোএসোফেজিয়াল জাংশন যেখানে, সেখানে আলসারেশনটা হয়। তো এগুলো আমরা বলেছি। তো এই আলসারগুলো সাধারণত সেলফ লিমিটেড হয়, মাইল্ড ব্লিডিং হয়, তবে কখনো কখনো ম্যাসিভ ব্লিডিংও আমাদের কাছে আসতে পারে। যে আলসারগুলো সুপারফিশিয়াল, সেগুলো উইদিন আওয়ার হিলিং শুরু হয়ে যায়, এবং এটা 24 ঘন্টার মধ্যেই কমপ্লিট হিলিং হয়ে যায়। কখনো কখনো ব্লিডিং যদি বন্ধ না হয় বা অ্যাক্টিভ ব্লিডিং চলতে থাকে, তখন আমরা এন্ডোস্কোপিক থেরাপি দিতে পারি, যেমন আমরা ইনজেকশন দিতে পারি, থার্মাল মডালিটি, ক্লিপিং করতে পারি। আবার কখনো কখনো যদি অ্যাসোসিয়েটেড ক্রনিক লিভার ডিজিজ থাকে, যেহেতু অ্যালকোহলিকদের বেশি হয়, এবং অ্যালকোহল একটা সিএলডির কমন কারণ, ওদের কিন্তু ভ্যারিক্সও থাকতে পারে। কাজে যদি অ্যাসোসিয়েটেড ভ্যারিক্স থাকে, তাহলে আমরা এন্ডোস্কোপিক ব্যান্ড লাইগেশন করে ফেলতে পারি। আর এদেরকে পিপিআই দিতে হয়, কারণ এটা হিল হওয়ার জন্য দরকার। আর যেহেতু বমি হচ্ছে, অবশ্যই তাদেরকে অ্যান্টিইমেটিক দিতে হয়। প্রায় একই রকম আরেকটা আলসার আছে বা লেশন, সেটাকে আমরা বলি ক্যামেরন লেশন। আলসারও হতে পারে, ইরোশনও হতে পারে। এটা কিন্তু জি জাংশনে না, এটা স্টমাকে। দেখো এখানে জি জাংশন হচ্ছে, এটা রেট্রোফ্লেক্সড ভিউ, তার মানে স্টমাকে এন্ডোস্কোপ ঢুকিয়ে দিয়ে এন্ডোস্কোপের মাথাটাকে এরকম ঘুরিয়ে দেখা হচ্ছে, তার মানে এটা আসলে কার্ডিয়াক এন্ড, ওই পাশে ইসোফেগাস, এটা এন্ডোস্কোপ কালোটা। তো এটা আসলে জি জাংশন। দেখো এটা জি জাংশন, এখানে হায়াটাস হার্নিয়া আছে, তার মানে আসলে ক্যামেরন লেশন আসলে হায়াটাস হার্নিয়াতেই হয়, অন্যান্য ক্ষেত্রে খুবই কম। তো এই যে এখানে দেখো আরেকটা কনস্ট্রিকশন দেখা যাচ্ছে আগের ছবির মতো, তার মানে ডায়াফ্রামেটিক ক্রুরা দিয়ে একটা কনস্ট্রিকশন হচ্ছে। এই হায়াটাস হার্নিয়ার পরের অংশে গ্যাস্ট্রিক মিউকোসাতে হয়েছে, এটা গ্যাস্ট্রিক মিউকোসাতে আলসারেশন এখানে হয়েছে, এখানে দেখো এখানে আছে। এটা আবার একটু দেখো ডিপে গিয়ে ভিতরের হায়াটাস হার্নিয়ার মধ্যেও ঢুকে যেতে পারে। যদি ঢুকেও যায়, সেটা কিন্তু হায়াটাস হার্নিয়ার ডিস্টাল অংশে, কিন্তু ম্যালেরিয়া ছিল হচ্ছে জি জাংশনে, মানে যদি হায়াটাস হার্নিয়া থাকেও সেখানে প্রক্সিমাল মার্জিন বরাবর হবে, এটা ডিস্টাল। এটা আসলে গ্যাস্ট্রিক আলসার সামটাইম এক্সটেন্ড ইনটু দ্য হায়াটাস হার্নিয়া,
ইন্টারডিস্টাল পার্ট, এটাকে আমরা ক্যামেরন লেশন বলি, ইরোশন হলে ইরোশন, আলসার হলে ক্যামেরন আলসার বলবো। এটা সাধারণত মেকানিক্যাল ট্রমার জন্য হয়, ডায়াফ্রামেটিক ক্রুরা থাকে, তারপর হায়াটাস হার্নিয়া থাকে, মেকানিক্যাল ট্রমা হয় তার জন্য হয়, এবং সেকেন্ডারিলি অ্যাসিড পেপসিন এখানে ইনজুরি করে। এটাও এন্ডোস্কোপিতে মিস হয়ে যেতে পারে, এই জন্য রেট্রোফ্লেক্স করে আসলে দেখতে হয়। এটা আমরা পিপিআই দিতে পারি, লং টার্ম পিপিআই দিলে এটা আলসার হিল হয়ে যায়। কখনো কখনো অ্যাক্টিভ ব্লিডিং হলে এন্ডোস্কোপিক ট্রিটমেন্ট দিতে হয়। আর যেহেতু হায়াটাস হার্নিয়া ইজ দ্য কজ, কাজে হায়াটাস হার্নিয়ার জন্য এটা যদি প্রয়োজন হয় হায়াটাস হার্নিয়া রিপেয়ার করা লাগতে পারে। আরেকটা কারণ আমরা প্রথম শুরুর দিকে বলেছিলাম ক্লাস শুরুর সময়, যে আপার জিআই ম্যালিগনেন্সি, সেটা স্টমাক হোক, ডিওডেনাম হোক, ইসোফেগাস হোক, ম্যালিগনেন্সির ক্ষেত্রেও কিন্তু 1-2% ক্ষেত্রে আমাদের আপার জিআই ব্লিডিংয়ের কারণ হিসেবে আসতে পারে। ইউজুয়ালি যেগুলো লার্জ ম্যাস, আলসারেটেড ম্যাস, সেখান থেকে আসলে সুপারফিশিয়াল ব্লিডিং হয়। তো এখানে যেগুলো চিকিৎসা দেওয়া হয় আসলে মেইনলি প্যালিয়েটিভ, আমাদের ব্লিডিংটাকে বন্ধ করতে হবে। ডেফিনিট চিকিৎসা হচ্ছে তাকে সার্জারিতে যেতে হবে। তো প্যালিয়েটিভ আমরা কী করতে পারি, আমরা এন্ডোস্কোপিক ইনজেকশান বা ধরো থার্মাল বা ক্লিপ বা হিমো স্প্রে করে, যদি ডিফিউজ এরিয়া হয় স্প্রে করে বন্ধ করার চেষ্টা করতে পারি। এভাবে সম্ভব না হলে আমরা অ্যানজিওগ্রাফি করে, এম্বোলাইজ করে, যদি ফ্যাসিলিটি থাকে সেভাবে বন্ধ করতে পারি। কখনো কখনো এক্সটার্নাল বিম রেডিয়েশন, ইরেডিয়েশনের মাধ্যমেও বন্ধ করা যেতে পারে। তো পেশেন্টকে স্টেবল করে আলটিমেটলি সার্জারি করে পেশেন্টের প্রাইমারি ডিজিজের চিকিৎসা করা হয়, সাথে সাথে ব্লিডিংটাও বন্ধ করা হয়। আরেকটা কন্ডিশন দেখবা, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক এন্ট্রাল ভাস্কুলার একটেশিয়া। তো এটা সিরোসিস পেশেন্টদের থাকে, নন সিরোটিক পেশেন্টদেরও থাকে। এটা আবার দেখবা অনেক সময় কানেকটিভ টিস্যু ডিজিজ, স্ক্লেরোডার্মা এদের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে, ক্রনিক কিডনি ডিজিজ এদেরও অ্যাসোসিয়েটেড থাকতে পারে। তো এটা আসলে দুই রকম। আমরা ওটা ছবিটা দেখি যে এটা হচ্ছে পাইলোরাস, স্টমাকের পাইলোরাস, এখানে এটা হচ্ছে পাইলোরাস। তার মানে পাইলোরাসের আগের অংশ এটা হলো অ্যান্ট্রাম, এটা অ্যান্ট্রাম। তো অ্যান্ট্রামে দেখো ইরাইথেমাটাস এরিয়া, দুইটা দেখো ছবিটা দুরকম। একটাতে হচ্ছে একটা লিনিয়ার অ্যারে, মনে হচ্ছে পাইলোরাস থেকে একটা এদিকে একটা রো চলে আসছে, এখান দিয়ে একটা রো চলে আসছে, এখান দিয়ে একটা রো চলে আসছে, এরকম বিভিন্ন দিকে চলে গেছে, ছড়িয়ে গেছে। এটা হচ্ছে ক্লাসিক গ্যাস্ট্রিক এন্ট্রাল ভাস্কুলার একটেশিয়া। এটা দেখতে অনেকটা তরমুজের মতো, তাই না? এটাকে জন্য বলো ওয়াটারমেলন স্টমাক বলা হয় এটাকে। আর এটা দেখো ওরকম না, কিন্তু এটা ডিফিউজ, স্ক্যাটার্ড ওয়েতে বিভিন্ন জায়গাতে আসলে এরকম ইরাইথেমাটাস এরিয়া রয়ে গেছে, এটাকে বলে ডিফিউজ। তো এই ক্লাসিক যেটা ওয়াটারমেলন স্টমাক, এটা সাধারণত পোর্টাল হাইপারটেনশনের সঙ্গে সম্পর্কিত না, কিন্তু যেটা পোর্টাল হাইপারটেনশনের সাথে সম্পর্কিত সেটা আসলে ডিফিউজ হয়। তো এদের থেকে সাধারণত আসলে ক্রনিক ব্লিডিং হয়, পেশেন্টের অকাল ব্লিডিং হয়, এনিমিয়া নিয়ে প্রেজেন্ট করে। তবে কখনো কখনো পেশেন্ট কিন্তু অ্যাকিউট ব্লিডিং নিয়েও আসতে পারে আমাদের কাছে। তো অ্যাকিউট ব্লিডিং নিয়ে আসলে আমরা এন্ডোস্কোপিক্যালি হিমোস্ট্যাসিস করতে পারি। মেইনলি তোমার হচ্ছে আর্গন প্লাজমা কোয়াগুলেশন হচ্ছে চয়েস। আমরা তাছাড়া মাল্টিপোলার ইলেকট্রোকোয়াগুলেশনও করতে পারি, লেজারও করতে পারি। এছাড়া কোনো কোনো ক্ষেত্রে আমরা এক্সটার্নাল বিম রেডিয়েশন, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, ক্রায়োথেরাপি মানে কোল্ড অ্যাপ্লিকেশন করে বন্ধ করা। আবার যদি এমন হয় যে এগুলো মডালিটি দিয়ে কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না, তখন কিন্তু সার্জিক্যালি স্টমাকের অ্যান্ট্রামটাকে কেটে ফেলা হয়, অ্যান্ট্রেক্টমি করা যেতে পারে। তবে এপিসি বেশ ভালো, এপিসি দিয়ে আমরা আসলে এই পোর্টাল হাইপারটেনশন থাকুক বা না থাকুক, সিরোটিক নন সিরোটিক সবার ক্ষেত্রেই প্রায় 80% পেশেন্টকে আমরা ব্লিডিং বন্ধ করে ফেলতে পারি। তবে কয়েকটা সেশন লাগে, একটা সেশন দিয়ে হয়তো সব একটেশিয়াগুলোকে, একটেশিয়া মানে ডাইলেটেশন, একটেশিয়াগুলোকে অবলিটারেট করা যায় না, এই জন্য মাল্টিপল সেশন লাগে। 4 to 8 উইকলি আমরা কতগুলো সেশনের মাধ্যমে এগুলো আমরা বন্ধ করতে পারি। এছাড়া যদি পোর্টাল হাইপারটেনশন থাকে তখন তাকে পোর্টাল হাইপারটেনশন কমানোর ড্রাগ দিতে হয়, যেহেতু ক্রনিক ব্লিডিং হচ্ছে, কাজেই এনিমিয়া হয়ে যায়, ওদেরকে আয়রন সাপ্লিমেন্ট দিতে হয়। আরেকটা ব্যাপারে দেখো পোর্টাল হাইপারটেনসিভ গ্যাস্ট্রোপ্যাথি। পোর্টাল হাইপারটেনসিভ থেকে আমরা জানি যে ভ্যারিক্স তৈরি হয়। তো এরকম ভ্যারিক্স ছাড়াও যেহেতু পোর্টাল হাইপারটেনশন, তার মানে জিআইয়ের উপরে একটা ব্যাক প্রেশার সবসময় কাজ করছে, তো জিআইয়ের পুরো মিউকোসাতে একটা কনজেশন হয়। তো এই কনজেশন, এটাকে আমরা কনজেস্টিভ গ্যাস্ট্রোপ্যাথি বা পোর্টাল হাইপারটেনসিভ গ্যাস্ট্রোপ্যাথি, ইন্টেস্টাইনেও হয়, তখন আমরা পোর্টাল হাইপারটেনসিভ এন্টেরোপ্যাথি, কোলনে হলো কোলোপ্যাথি, এভাবে বলতে পারি আমরা। তো স্টমাকে যখন মাইল্ড ফর্মুলেশনে হয় তখন দেখবা যে মাইল্ড ফর্মে হলে এই ধরনের একটা নেটওয়ার্ক প্যাটার্ন, কেমন জালের মতো ছড়ানো নেটওয়ার্ক বা রেটিকুলার প্যাটার্ন, অথবা মোজাইক প্যাটার্ন, অথবা অনেকে স্নেক স্কিন অ্যাপিয়ারেন্স বলে, এই ধরনের হতে পারে। আর যখন আরেকটু সিভিয়ার হয় তখন এরকম ইরাইথেমাটাস স্পট, মাল্টিপল ইরাইথেমাটাস স্পট হিসেবে থাকতে পারে পেশেন্ট। এরাও মেইনলি ক্রনিক ব্লিডিং হয়, অকাল ব্লিডিং হয়, এনিমিয়া ডেভেলপ করে, অকেশনালি অ্যাকুট ব্লিডিং হতে পারে। এটা সাধারণত প্রক্সিমাল স্টমাকে হয়। আর যেহেতু এটা ডিফিউজ এরিয়া থেকে হচ্ছে, মানে অবভিয়াস কোনো ফোকাস নাই, কাজে এন্ডোস্কোপিক ম্যানেজমেন্ট এখানে খুব বেশি হেল্পফুল না।
তবে কখনো যদি একটা ফোকাস থেকে ব্লিডিং আমরা দেখতে পাই তখন আমরা চাইলে এন্ডোস্কোপিক ম্যানেজমেন্ট আমরা করতে পারি। এছাড়া মেইনলি এখানে যেহেতু পোর্টাল হাইপারটেনশন থেকে হচ্ছে, কাজে এই ম্যানেজমেন্ট অফ পোর্টাল হাইপারটেনশনটা এখানে ইম্পর্টেন্ট। আর ক্রনিক ব্লিডিং এনিমিয়া হচ্ছে আমাদেরকে আয়রন সাপ্লিমেন্ট দিতে হবে টু কারেক্ট এনিমিয়া। আরেকটা ব্লিডিং হচ্ছে যদি বিলিয়ারি ট্রি থেকে ব্লিডিং হয়, বিলিয়ারি ট্রি থেকে কমন বাইল ডাক দিয়ে ডিউডেনামে এসে ব্লিডিং হচ্ছে, তো এটাকে আমরা বলি হিমোবাইলিয়া। তার মানে বিলিয়ারি ট্রি যেখান থেকে ড্রেইন করে, যে লিভার থেকে, তারপরে ধরো হেপাটিক ডাক থেকে, গল ব্লাডার থেকে, কমন বাইল ডাক থেকে, এখান থেকে যদি কোনো কারণে ব্লিডিং হয়, যেমন ধরো কারো হেপাটোসেলুলার কার্সিনোমা থেকে, বা লিভারে বায়োপসি করা হয়েছে, বা লিভারে কোনো ট্রমা ছিল, অথবা বিলিয়ারি ট্রিতে কোনো প্রসিডিওর করা হয়েছে, যেমন ইআরসিপি করা হয়েছে, পিটিসি পারকিউটেনিয়াস ট্রান্সহেপাটিক কোলাঞ্জিওগ্রাম করা হয়েছে, বা লিভারের মধ্যে সার্জারি টিপস ট্রান্সহেপাটিক ইন্ট্রাজেগুলার পোর্টোসিস্টেমিক স্টেন্ট শান্ট করা হয়েছে, বা বিলিয়ারি ট্রিতে যদি প্যারাসাইটিক ইনফেকশন হয় সেখান থেকেও ব্লিডিং হতে পারে, সেই ব্লাডগুলো এরকম বিলিয়ারি ট্রি দিয়ে ডিউডেনামে এসে পড়তে পারে। যখন একটা পেশেন্ট আপার জিআই ব্লিডিং নিয়ে আসবে, তার যদি কনকমিটেন্ট অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট পাই, তাহলে যদি পেশেন্টের সিএলডি না থাকে তাহলে আমরা কিন্তু হিমোবাইলিয়া চিন্তা করতে পারি ক্লিনিক্যালি। ডায়াগনোসিস করার জন্য ডিউডেনোস্কোপি করতে হয়। আমরা আগেই বলেছি যে ফরওয়ার্ড ভিউইং এন্ডোস্কোপ দিয়ে অনেক সময় দেখা যায় না, তো ডিউডেনোস্কোপের যেহেতু ক্যামেরা সাইডে লাগানো থাকে ল্যাটারাল ভিউ, এটা দিয়ে আমরা দেখতে পারি যে তার অ্যাম্পুলা দিয়ে ব্লিডিং হচ্ছে। পেশেন্ট অনেক সময় এমনিতেই ব্লিডিং বন্ধ হয়ে যায় স্পন্টেনিয়াসলি, যদি বন্ধ না হয় তাহলে ট্রিটমেন্টটা বোঝা হচ্ছে অ্যানজিওগ্রাফি করে এম্বোলাইজেশন করার মাধ্যমে ব্লিডিং বন্ধ করা। অনুরূপ একইভাবে ব্লিডিং যদি প্যানক্রিয়াটিক ডাক থেকে হয়, বিলিয়ারি ট্রিতে না হয় প্যানক্রিয়াটিক ট্রি দিয়ে হচ্ছে, তাহলে ওইটাকে আমরা বলি হিমোসাক্কাস প্যানক্রিয়াটিকাস। তো এটা কোনো কারণে ধরো অ্যাকিউট বা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হলো, তাহলে প্যানক্রিয়াসের যদি কোনো ব্লাড ভেসেল ইনজুরি হয়, সেটা যদি ডাক্টের সঙ্গে কমিউনিকেশন হয়ে যায়, বা কার্সিনোমা প্যানক্রিয়াস থেকে হতে পারে, অথবা সিউডোসিস্ট ছিল, সিউডোসিস্টের সাথে একটা ক্যাপিলারি বা আর্টারিওলের একটা অ্যানাস্টোমোসিস হয়ে গিয়েছে, সিউডো অ্যানিউরিজম তৈরি হয়েছে, সেই ব্লাডগুলো যদি প্যানক্রিয়াটিক মেইন প্যানক্রিয়াটিক ডাক্টে চলে আসে, তো সেখান থেকে ব্লাড উজিং হয়ে, অথবা কারো ইআরসিপি করা হয়েছে, প্যানক্রিয়াটিক ডাক্ট ম্যানিপুলেশন করা হয়েছে, তার ফলশ্রুতিতেও কিন্তু ব্লিডিং হতে পারে। ব্লিডিং হয়ে এটা প্যানক্রিয়াটিক ডাক্ট দিয়ে ডিউডেনামে আসতে পারে, এটাকে আমরা হিমোসাক্কাস প্যানক্রিয়াটিকাস বলি। ডায়াগনোসিস করার জন্য আমরা ডিউডেনোস্কোপি, ল্যাটারাল ভিউ এন্ডোস্কোপ করে দেখতে পারি যে আসলে ব্লিডিংটা অ্যাম্পুলা দিয়ে আসছে কিনা, আর সিটি স্ক্যান করে প্রাইমারি ডিজিজগুলো দেখতে পারি যে প্যানক্রিয়াসটা কেমন, এগুলো কোনো প্যাথোলজি আছে কিনা সেগুলো দেখতে পারি। ম্যানেজমেন্ট হচ্ছে স্পন্টেনিয়াসলি বন্ধ হয়ে গেলে খুবই ভালো, না হলে আমরা এখানেও অ্যানজিওগ্রাম করে এম্বোলাইজেশনের মাধ্যমে বন্ধ করতে পারি, অথবা সার্জারি করে আমরা প্রাইমারি ডিজিজের চিকিৎসার পাশাপাশি ব্লিডিংটাকে বন্ধ করতে পারি। আরেকটা গ্রুপ হচ্ছে পোস্ট স্ফিংটারোটমি ব্লিডিং। তার মানে হচ্ছে পেশেন্টের স্ফিংটার অফ ওডি কোনো কারণে কাটা হয়েছে, মানে ইআরসিপি করার সময় মেইনলি করা হয়। তো স্ফিংটারোটমি করার পরে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ব্লিডিং হয় না, তবে 2% ক্ষেত্রে ব্লিডিং হতে পারে, সবার হয় না। সাধারণত যাদের কোয়াগুলোপ্যাথি থাকে, যাদের ধরো অ্যান্টিকোয়াগুলেন্ট খাচ্ছে, সিএলডি বা পোর্টাল হাইপারটেনশন আছে, অথবা রেনাল ফেইলিউর আছে, অথবা স্ফিংটারোটমিটা আসলে একটু বড় করা হয়েছে, তাহলে এদের ক্ষেত্রে ব্লিডিং হতে পারে। তো এগুলো অনেক সময় এমনিতেই বন্ধ হয়ে যায়, স্পন্টেনিয়াসলি ব্লিডিং বন্ধ হয়ে যায়। যদি কখনো বন্ধ না হয় তাহলে আমরা এন্ডোস্কোপিক্যালি বন্ধ করার চেষ্টা করতে পারি, ইনজেকশন দিয়ে বা ক্লিপ অ্যাপ্লাই করে, যেহেতু এটা খুব কাছে, লুমেনের খুব কাছে, তখন আমরা এন্ডোস্কোপিক এই মেথডগুলোর মাধ্যমে বন্ধ করতে পারি। কিন্তু যেহেতু হিমোবাইলিয়া বা হিমোসাকাস প্যানক্রিয়াটাইটিস অনেক দূরের ব্লিডিং, লুমেন থেকে অনেক দূরে, কাজে এন্ডোস্কোপি করে ওগুলো বন্ধ করা আসলে কঠিন। আরেকটা খারাপ ব্লিডিং হচ্ছে অ্যাওর্টো এন্টারিক ফিস্টুলা। এটা আমরা প্রথম যখন তোমাদের ছবি দেখাই তখন দেখিয়েছিলাম যে ডিউডেনামের থার্ড পার্টের পিছনে অ্যাওর্টা থাকে, অ্যাবডোমিনাল অ্যাওর্টা। যদি কোনো কারণে অ্যাবডোমিনাল অ্যাওর্টাতে অ্যানিউরিজম হয়, তো সেই অ্যানিউরিজমটা ডিউডেনামের ওয়ালকে ইরোড করে ব্লিডিং হতে পারে, এটাকে বলে প্রাইমারি অ্যাওর্টো এন্টারিক বা অ্যাওর্টো ডিউডেনাল ফিস্টুলা। আবার কখনো যদি হয় যে অ্যাবডোমিনাল অ্যাওর্টিক সার্জারি হয়ে গিয়েছে, তা সার্জারি হওয়ার পর ওখানে গ্রাফট লাগানো থাকে, সেই গ্রাফটে কোনো কারণে ইনফেকশন হয়, সেখান থেকেও কিন্তু ডিউডেনামের সঙ্গে একটা ফিস্টুলেশন করতে পারে, সেটাকে বলে সেকেন্ডারি অ্যাওর্টো ডিউডেনাল ফিস্টুলা। তো এরা আসলে সাধারণত প্রেজেন্ট করে অ্যাকিউট ম্যাসিভ ব্লিডিং উইদাউট এনি নোটিস। কখনো কখনো এমন হতে পারে যে মাইনর সেলফ লিমিটিং ব্লিডিং হয়তো হচ্ছে, কয়েকদিন ধরে অল্প অল্প ব্লিডিং হচ্ছে, হঠাৎ তারপরে একটা ম্যাসিভ ব্লিডিং, এই দুইভাবে পেশেন্ট সাধারণত প্রেজেন্ট করে। এটা আসলে খুবই একটা খারাপ কন্ডিশন, এটা মানে ইমিডিয়েটলি চিকিৎসা না করতে পারলে মর্টালিটি খুবই হাই। তো আমরা ডায়াগনোসিস কীভাবে করতে পারি? যদি আমরা আগে থেকে জানি যে কারো অ্যানিউরিজম ছিল, বা তাকে অ্যানিউরিজমের সার্জারি করা হয়েছিল, অ্যাওর্টিক সার্জারি করা হয়েছিল কোনো কারণে, অথবা অন প্রেজেন্টেশন আমি পেশেন্টের দেখলাম যে অ্যাবডোমিনাল একটা পালসেটাইল মায়াস আছে, তখন আমি ধারণা করতে পারি যে এটা হয়তো কোনো অ্যানিউরিজম আছে। আমরা যদি খুবই তাড়াতাড়ি তখন একটা সিটি স্ক্যান, এমআরআই করে ফেলি কন্ট্রাস্ট সহ, এবং যদি সিটি অ্যানজিওগ্রাম, এমআরআই অ্যানজিওগ্রাম করে ফেলতে পারি, তাহলে অ্যানিউরিজম আছে কিনা, কমিউনিকেশন হয়েছে কিনা এটা
খুবই তাড়াতাড়ি ডায়াগনোসিস করা সম্ভব। এন্ডোস্কোপি করে আসলে এটা আসলে খুব বেশি ইনফরমেশন আমাদেরকে দিতে পারে না, এবং ডায়াগনস্টিকেও তেমন কোনো রোল নাই, এবং থেরাপিউটিকেও এন্ডোস্কোপে তেমন কোনো রোল নাই। মর্টালিটি খুবই হাই। যদি খুবই তাড়াতাড়ি ভাস্কুলার সার্জন, জেনারেল সার্জন খুবই তাড়াতাড়ি অ্যাভেল করা সম্ভব হয়, তাহলে ইমিডিয়েট ল্যাপারোটমি করে তার ব্লিডিং বন্ধ করা যেতে পারে। তাহলে এই হলো আমাদের মোটামুটি নন ভ্যারিসিয়াল আপার জিআই ব্লিডিং। তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করছি। থ্যাংক ইউ এভরিবডি, ভালো থাকো সবাই।